এরপর আর কি, বিয়ে তো হয়ে গেল। বউ নিয়ে বাসায় ফিরলাম। বউকে কোলে করে রুমে নিয়ে যেতে হবে, এটাই নাকি নিয়ম। আগে কখনো বিয়ে করিনি তো তাই জানি না। নীলাকে কোলে করে রুমে এসে নামিয়ে দিলাম। সবাই রুমে ঢুকলো, তাই আমি বাইরে চলে আসলাম। লজ্জা লাগছিল অনেক। নীলার কেমন লাগছে এখন? এতগুলো অচেনা মানুষ ঘিরে আছে তাকে। আমার থাকাটা জরুরি ছিল। এদিকে আমার তো জ্বলছে একটু একটু আফরিনের কথা ভেবে। ওকে নিয়ে তো কত স্বপ্ন দেখেছিলাম। বিয়েটা তো ওকেই করতে চেয়েছিলাম, কিন্তু তার একটা ভুল সিদ্ধান্ত সব কিছু বদলে দিল। আজ সে আমার বাবি। চাইলেও আর সেই নাম আফরিন বলে ডাকতে পারবো না, ডাকতে হবে বাবি বলে। তুমি তো ভাবছো আমি নীরব। আমার নীরবতাটা দেখলে, কিন্তু ভেতরের অস্থিরতাটা কখনো দেখলে না, বুঝলেও না কখনো, আর কখনো বোঝার সুযোগটাও পাবে না। আমার অস্থিরতাটা বোঝার একজন পেয়ে গেছি, যেমনটা তুমিও পেয়েছো। ভাইয়া তোমাকে অনেক ভালোবাসবে, অনেক। ভালো থেকো তুমি। এসব ভাবতে ভাবতে চোখের কোণে পানি চলে আসলো। আসলে যতই ভুলে গিয়ে ভালো থাকার অভিনয় করি না কেন, ভালোবাসার মানুষকে কখনো ভুলে গিয়ে ভালো থাকা যায় না। যেটা হয় শুধুই অভিনয়। আর এই অভিনয়ের ভালো থাকার উপরেই অনেক মানুষ বেঁচে আছে। অনেক সত্য চাপা পড়ে যাচ্ছে এই অভিনয়ের ভালো থাকার উপর। আমাদের সত্যিটাও চাপা পড়ে গেছে। কেউ জানে না আমি আফরিনকে ভালোবাসতাম। রুম থেকে সবাই বের হয়ে যেতে বন্ধুগুলো আসলো, এসে আমাকে রুমে ঢুকিয়ে দিল। 12টা বেজে গেছে। দরজা বন্ধ করে গুটি গুটি পায়ে আগানোর চেষ্টা করছি, কিন্তু আজ হঠাৎ ভয় লাগছে মেয়েটাকে। কি হবে এসব ভেবে ঘাম ছুটে গেছে আমার। এতদিন তো খুব কাছে যাওয়ার চেষ্টা করতাম, আজ কাছে পেয়েও এত ভয় লাগছে কেন? সব ভয় কাটিয়ে মেয়েটার পাশে বসলাম। মেয়েটার গালে হাত রেখে বললাম, অজু করে আসো, নামাজ পড়বো দুজনে। মেয়েটা চুপচাপ উঠে গেল। আমার উদ্দেশ্য দুইটা, প্রথমত নামাজ পড়বো দুজনে, আর দ্বিতীয়ত মেয়েটার এই মেকআপে ভরা মুখটা আমি দেখবো না আর। এমনিতেই অনেক ভালো লাগে ওকে। মেকআপ করে আসল সৌন্দর্যটা ঢাকা পড়া মেয়েটাকে আমি দেখতে চাই না। নীলা আসতে আমি অজু করতে গেলাম। জায়নামাজটা নিচে রেখে দুজনে পাশাপাশি দাঁড়ালাম। তারপর নামাজটা আদায় করে নিলাম। মনটা ফ্রেশ হয়ে গেল। সব দুঃখ কষ্ট, সব অতীত ভুলে নামাজ দিয়ে দুজনের নতুন জীবন শুরু করলাম। নীলার মাথায় হাত রাখতেই লজ্জায় লাল হয়ে গেল। আমি ওর হাত ধরে বললাম, আজকে কি পাবো ওইটা? ও বলল, কোনটা? আমি বললাম, যেটার জন্য এতদিন অপেক্ষা করেছিলাম। ও বলল, আপনার ইচ্ছা। আমি বললাম, তুমি এমন করলে কিভাবে হবে? ও বলল, আমি আবার কেমন করলাম? লজ্জা কেন পাচ্ছ? এতদিন তো খুব মজা নিলা, আর আজকে লজ্জা পাচ্ছ যে? নীলা বলল, কি বলেন এগুলা? দাঁড়াও দেখাইতেছি কি বলি। বলে নীলাকে কোলে তুলে নিলাম। নীলা লজ্জায় চোখ বন্ধ করে ফেললো। ওর চোখের পাতায় একটা চুমু দিলাম। ও শক্ত করে আমার গলাটা চেপে ধরলো। বললাম, ছাদে যাবা? হ্যাঁ। আচ্ছা চলো। নীলাকে কোলে নিয়ে ছাদে গেলাম। কিন্তু এ কি, ছাদে তো আরো দুজন চলে এসেছে আগে থেকে। ভাইয়ার বুকে মাথা রেখে আফরিন হাসছে আর কথা বলছে। এই দৃশ্য দেখে বুকের ভেতর চিনচিনে ব্যথাটা আবার নাড়া দিতে লাগলো। আমার কাছেও তো নীলা আছে, তবে তার জন্য জেলাস কেন হচ্ছে আমার? আমাকে নিজেকে সামলাতে হবে, আরও শক্ত করতে হবে নিজেকে। নীলাকে নিয়ে ছাদে উঠতে ভাইয়া পেছনে তাকালো, বলল, কি রে তোরা এখানে? আমি বললাম, আমিও তো সেটাই বলি, তুমি এখানে? ভাইয়া বলল, তোর ভাবিকে নিয়ে চাঁদ দেখতে এলাম। আমি বললাম, আমিও আমার বউকে নিয়ে এলাম। ভাইয়া একটা হাসি দিয়ে বলল, আয় বস। আমি বললাম, না আমি ওদিকে বসি, তুমি প্রেম করো। আমাদের কথা শুনে আফরিন পেছনে তাকালো। নীলা আমার কোলে, আর আফরিন তাকিয়ে আছে আমার মুখের দিকে। তারপর নীলাকে নিয়ে চাঁদের উপাসটায় গেলাম। তারপর ওকে নামিয়ে দিয়ে ওর কানে কানে বললাম, আমাদের ছাদে বাসর করার প্ল্যানটা গেল। নীলা বলল, তো রুমে চলুন, এখানে ভাইয়া আপু আছে, ওদের সামনে প্রেম করা যাবে না। কথাটা খারাপ বলনি, দেখি ভাইয়াকে পাঠাতে পারি কি না। নীলা বলল, দরকার নেই, আপনি রুমে চলুন, আজকে আপনার পাওয়ার দেখব। খুব তো বলতেন এটা করবেন ওটা করবেন, আজকে দেখব কি কি করতে পারেন। আমি বললাম, কি বললা? ও বলল, কিছু না, চলুন তো, বলেই এক প্রকার টেনে হিচড়ে নিয়ে আসলো আমাকে রুমে। আফরিন এক সেকেন্ডের জন্য নজর সরায়নি আমার কাছ থেকে। মেয়েটার কি জ্বলছে হয়তো। নীলা রুমে এসে দরজা বন্ধ করে দিল। তারপর মাথার চুলগুলো ছেড়ে দিল। আমার পছন্দের জিনিস তার এলোমেলো চুল। লুপ সামলাতে পারলাম না, চুলে নাক ডুবিয়ে দিলাম। মাতাল করা গন্ধে পাগল হয়ে গেলাম। কেমন যে একটা নেশায় আছি মনে হচ্ছে।
নীলার ঘাড়ে কিস করতে ও আমার পিঠ খামচে ধরল। তারপর ওকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিলাম। তারপর ওর কাছে চলে গেলাম। নিঃশ্বাসের শব্দটা ভারী হতে লাগলো। দুজনের হার্টবিট দুবদুব দুবদুব করছে। তারপর বাকিটা ইতিহাস। তারপরও যদি বিস্তারিত আপনারা জানতে চান তাহলে আইডিতে ফলো দিয়ে ইনবক্সে মেসেজ দিন, সব বলে দিব। ভিডিওতে বেশি রোমান্টিক কিছু বললে ভিডিওতে ওয়ার্নিং চলে আসে। পরের দিন সকাল হতে নীলাকে পাশে দেখলাম না। প্রতিটা মেয়ের মতো সেও তার বাসর শেষে সকালে গোসল করতে গেছে। মুচকি হেসে ঘুম থেকে উঠলাম। এরকম মুচকি হেসে ঘুম থেকে ওঠা মানে আজকে সারাদিন ভালো কাটবে। হঠাৎ মাথায় একটা দুষ্টু বুদ্ধি চাপলো। বাথরুমে নক করলাম। নীলা বুঝতে পেরে দরজাটা খুলে দিল। ভিতরে ঢুকে যা দেখলাম তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। নীলাকে রাতে দেখা হয়নি ভালো করে, এখন দেখে নেই ইচ্ছা মতো। তারপর একসাথে গোসল করে বের হলাম। নীলা একটা কিস করে চলে গেল। আমি জিজ্ঞেস করলাম কোথায় যাও? ও বলল রান্না করে। বিয়ের প্রথম দিনই সে বাড়িটাকে কত আপন করে নিয়েছে, এতেই অনেক কিছু। 5 মিনিট পর ও আবার চলে আসলো। বললাম কি হলো, চলে আসলে কেন? নীলা বলল আম্মু অনেক পচা। কেন, আম্মু আবার কি করলো? ও বলল আম্মু বকা দিছে, বলে আমি রান্নাঘরে কেন এসেছি। ওর কথা শুনে আমার হাসি পাচ্ছে। বললাম আম্মু এমনই, যতদিন সুস্থ আছে তোমাকে কাজ করতে দিবে না, কিন্তু তুমি সবসময় আম্মুর সাথেই থাকবে, তার দেখাশোনা করবে, বুঝছো? বুঝছি স্যার। তারপর সকালে খাবার টেবিলে দেখলাম আফরিন খুব চঞ্চল। সেই 4 বছর আগের মতো চঞ্চলতা তার মধ্যে দেখতে পাচ্ছি, যেমনটা দেখেছিলাম রিলেশন শুরু হওয়ার আগে। হয়তো বিয়ের পর সব সামলে নিয়েছে। মেয়েরা অনেক কিছু সামলে নিতে পারে, সেও পেরেছে হয়তো। খাওয়া দাওয়া শেষ করার পরে সবাই যার যার রুমে চলে গেল। অনেক মানুষ আসলো নতুন বউ দেখতে, এটাই স্বাভাবিক। 2 বউকে সবারই অনেক পছন্দ হয়েছে। মানুষ তো আর গুণ খুঁজে না, খোঁজে বাইরের সৌন্দর্য, যা 2টা মেয়ের মধ্যেই আছে। আফরিন একটু বেশি সুন্দর, এটা সবাই বলা বলি করছে, আমিও বলি। তবে নীলাও কম না, চশমা পরলে মেয়েটাকে অনেক কিউট লাগে। সারাদিন ব্যস্ততার মাঝে কাটলো। নীলার বাসা থেকে লোক আসছে, তাদের দেখাশোনা, নীলার দেখাশোনা সব তো আমাদেরই সামলাতে হলো। সন্ধে হতেই ওদের বাড়ি চলে গেলাম। নীলাদের বাড়িতে গিয়ে দেখলাম তাদের সব কাজিনরা একসাথে বসে গোল হয়ে আড্ডা দিতেছে। আমাদের দেখে তারা এগিয়ে আসলো। গতকাল এত ব্যস্ততা গেছে যে কারোর সাথে পরিচয়ই হয়নি। আজকে হয়ে যাব, সমস্যা নেই। নীলা আমার হাত চেপে ধরে হাঁটতে লাগলো। বিয়ের প্রথম দিনগুলোর মতো যদি সবসময় হতো তাহলে হয়তো কারো জীবনে দুঃখ আসতো না। ঘরে ঢুকে শাশুড়িকে সালাম করলাম, ভাইয়াও করলো। তারপর যার যার মতো নিজেদের রুমে চলে গেলাম। নিজেদের রুম বলতে আমি নীলার রুমে আর ভাইয়া ভাবির রুমে। মেয়েদের ঘরগুলো এত গুছানো হয় কেন? তবে রুমটাতে একটা জিনিস বেশ অবাক করার মতো, যা অন্য মেয়েদের রুমে থাকবেই অথচ নীলার রুমে নেই। বুঝতেই পারছেন কসমেটিক্সের কথা বলছি। খুব বেশি কিছু নেই, 2-1টা জিনিস মাত্র, যেখানে অন্য মেয়েদের রুমে গেলে মনে হয় একটা কসমেটিক্সের দোকানে চলে আসছি, আর সেখানে নীলার রুমে কিছুই নেই। যাই হোক, না থাকলে তো আমারই ভালো, আমার টাকা বেঁচে যাবে। আর একটু শিওর হওয়ার জন্য নীলাকে প্রশ্ন করলাম, নীলা তুমি কি কসমেটিক্স ব্যবহার করো না? নীলা বলল না, ওইসব আমার ভালো লাগে না। কি বলো, তুমি তো পুরাই আলাদা। অন্যরা তো কসমেটিক্সের জন্য পাগল, আর তোমার ঘরে কিছুই নেই সেরকম। ও বলল কোনো এক জায়গায় পড়েছিলাম, তোমার যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকো, অন্যের মতো হতে চেও না, তুমি নিজের মতোই হও। সেজন্য ওইসব ব্যবহার করি না। আল্লাহ যা দিয়েছেন তাতেই আমি খুশি, কৃত্রিম কিছু তৈরি করার ইচ্ছা আমার নেই। আলহামদুলিল্লাহ, বউ আমার বুদ্ধিমতী, সাথে রূপবতীও। নীলা বলল ফ্রেশ হয়ে নিন, খাওয়ার জন্য ডাকছে। আচ্ছা। ফ্রেশ হয়ে এসে খাওয়ার জন্য গেলাম। সবাই একসাথে বসে খাওয়া দাওয়ার পর আমাদের ধরে নিয়ে গেল ছাদে। সব কলেজ পড়ুয়া ছেলে মেয়ে, কয়েকটা স্কুলেও পড়ে। সকলের সাথে পরিচিত হলাম। তারপর শুরু হলো খেলা। তারা ডেয়ার দিবে আর সেটা আমাদের করতে হবে। কি একটা ঝামেলায় পড়ে গেলাম বলুন তো। এখন যদি ডেয়ার দেয় ছাদ থেকে লাফ দিতে হবে, তাহলে কি হবে? সবেমাত্র 1 দিন হলো বিয়ে করলাম, কিন্তু এরকম কিছুই হলো না। উল্টো আফরিনকে জ্বালানোর মতো একটা ডেয়ার পেলাম। আমার ডেয়ার হলো নিজের বউকে লিপ কিস করা। শুনেই মনটা আনন্দে ভরে উঠল। আমি আর কি করব, নীলাকে কিস করার জন্য প্রস্তুত হলাম।
যদিও সবার সামনে লজ্জা লাগছে, তারপরেও আফরিনকে আরেকটু জ্বালানো যাবে সেটা ভেবে আস্তে করে নীলা ঠোঁটের কাছে চলে গেলাম। তারপর আলতো করে একটা ঠোঁটে চুমু খেলাম। নীলা লজ্জা পেয়ে উঠে চলে গেল, আমিও উঠে আসলাম। তবে আফরিন যে তাকিয়েছিল সেটা বেশ ভালো করে লক্ষ্য করছি। মেয়েটাকে জ্বালাইতে এত ভাল লাগে কেন বুঝি না। যাই হোক, রুমে এসে দেখলাম নীলা বিছানায় শুয়ে আছে। আমি কাছে গিয়ে বললাম, কি হলো, চলে আসলে যে? নীলা বলল, তাহলে কি করব? আমি বললাম, সবাই অপেক্ষা করছে তো। ও বলল, আমি যাব না আর। ওইসব ছেলে মেয়েদের সামনে আপনি কি করলেন? ছি ছি, আমার লজ্জা লাগছে। আমি বললাম, লজ্জা কেন লাগছে? ও বলল, আপনি তখন কি করলেন? এটা কি করছি? ও বলল, জানেন না কি করছেন? আমি বললাম, না তো, কি করলাম? দাঁড়াও দেখাচ্ছি বলেই নীলা এবার আমাকে কিস করে বলল, এটা করেছেন, যান এবার ওদের কাছে যান। আমি বললাম, যাব না। নীলা বলল, তো কি করবেন? আমি বললাম, বউয়ের সাথে থাকবো, আবার কি করব? নীলা বলল, খুব আসছে বউয়ের সাথে থাকবে, বউ নেই আপনার, সিঙ্গেল আপনি, ঠিক আছে? আমি বললাম, হ্যাঁ ঠিক আছে, বিবাহিত সিঙ্গেল। হঠাৎ ফোনটা বেজে উঠতেই দেখলাম আফরিন কল করেছে। আমি কেটে দিলাম, আবার কল দিল, এবারও কেটে দিলাম, পরে আবার দিল, তারপর ধরলাম, বললাম, হ্যালো। ও বলল, ছাদে আসো, এখনই তোমার সাথে কিছু কথা আছে আমার। আমি বললাম, কেন, কি কথা? ও বলল, আসো বলতেছি। তারপর নীলাকে বললাম, নীলা আমি একটু আসতেছি ছাদ থেকে। আচ্ছা, আফরিনের আবার আমার সাথে কি কথা থাকতে পারে, দেখি ছাদে গিয়ে কি বলে। মেয়েটার ভালোই জ্বলছে। হায় রে এক্স, তোরে জ্বালাইতে জ্বালাইতে আমার জীবনটা পুরাই শেষ। ছাদে গিয়ে দেখলাম সবাই চলে গেছে। ছাদের এক কোণে আফরিন দাঁড়িয়ে আছে। আমি বেশ অবাক হলাম, এত তাড়াতাড়ি সবাই চলে গেল কেন? নাকি তাড়িয়ে দেওয়া হয়েছে, কে জানে কোনটা। তবে যাই হোক না কেন, এসব আফরিন করেছে এটা শিওর। আমি পেছনে গিয়ে দাঁড়ালাম, তারপর বললাম, ভাবি ডেকেছেন? আফরিন বলল, সানবি আমি তোমার ভাবি না। আমি বললাম, একদিন হলো বিয়ে হয়েছে, আজকে এসব কি বলেন? আফরিন বলল, দেখো সানবি, ফাইজলামি বাদ দাও, একটু সিরিয়াস হও। আমি বললাম, ঠিক আছে বলুন কি বলবেন। আফরিন বলল, আমাকে নিয়ে পালাতে পারবা? আফরিনের এই কথাটা শুনে বেশ অবাকই হলাম। আজ বিয়ের পর আমার সাথে পালাতে চাচ্ছে কেন? তার তো বর আছে, আর সে যদি এই কথাটা আমাকে আর 10 দিন আগে বলতো তাহলে আমি মেনে নিতাম, হয়তো সে আমাকে বুঝিয়ে বললে বুঝেও যেতাম। তবে আজ বিয়ের পর কেন? এসব কখনোই সম্ভব না। তার আরও একটা কারণ, নীলা, যাকে হৃদয়ের বাকি জায়গাটুকু দিয়ে দিছি। এখন আফরিনের এই প্রস্তাব কখনোই মেনে নেওয়া সম্ভব না। আফরিন আবার বলল, কি হলো, চুপ করে আছো কেন? আমার কথার উত্তর দাও। আমি বললাম, দেখো আফরিন, তুমি যা বলছো তা কখনোই সম্ভব না। এখন তুমি এই কথাটা আমাকে 10 দিন আগে বললেও আমি মেনে নিতাম, সত্যি সত্যি তোমার হাত ধরে পালিয়ে যেতাম। তখনও নীলাকে ভালোবাসিনি আমি। আর এখন তোমার স্বামী আমার ভাই, তোমার বোন আমার বউ। তুমি জানো আমি তোমাকে অনেক ভালোবাসি, নীলাকেও অনেক ভালোবাসি। তবে তোমার মতো কাউকে ভালোবাসতে পারবো না। তোমার চাইতে একটু কম থেকেই যাবে কোনো এক জায়গায়। আমি শুধু এতটুকুই বলবো, তুমি ভাইয়াকে নিয়ে ভালো থেকো, আর আমি নীলাকে নিয়ে থাকবো। আফরিন বলল, সানবি তুমি আমাকে ভালো থাকতে দিচ্ছ? আমি যখনই তোমাকে বলতে যাই তখনই তুমি আমার সামনে চলে আসো, নীলার সাথে এমন এমন কিছু করে বসো যেটা আমার অতীতের কথা মনে করে দেয়। ভুলতে পারি না আমি, কষ্ট হয়, বোঝো না? আমি বললাম, তো এখন কি চাও সেটা বলো, কি করলে তুমি ভালো থাকবা ভাইয়াকে নিয়ে? আফরিন বলল, পালাতে তো পারবা না তাই না? তাহলে তুমি এই শহর ছেড়ে দাও, নীলাকে নিয়ে ঢাকায় চলে যাও, সেখানেই থাকো তোমরা। আমি বললাম, কিন্তু নীলা আমার সাথে গেলে আব্বু আম্মু দেখাশোনা কে করবে? আফরিন বলল, সানবি আমি আছি না, তুমি জানো আমি কেমন মেয়ে, কখনো সামান্য কষ্ট পেতে দিব না আব্বু আম্মুকে। আমি বললাম, ঠিক আছে, তাহলে তুমি যা বলবে তাই হবে। আমিও চাই সবাই ভালো থাকুক, আর মাফ করে দিও তোমাকে এতদিন জ্বালানোর জন্য। আফরিন বলল, মাফ আমাকে করে দিও, সেদিন ব্যাকআপ না করলে আজ এখানে দাঁড়াতে হতো না। নিজের মনকে প্রশ্ন করেছিলাম বারবার, কেন করলাম এরকম? উত্তর পাইনি। হইছে, ছাড়ো এসব কথা, আমি যাচ্ছি বলে ছাদ থেকে নেমে এলাম। ভীষণ কান্না পাচ্ছে আফরিনের কথা শুনে। ভালোবাসতাম মেয়েটাকে, প্রচুর পরিমাণে ভালোবাসতাম। সারাদিন যাই করি না কেন, দিন শেষে ঠিকই ভাবতাম মেয়েটা ঠিক আছে তো। তারপর কেটে গেল আরও কিছু দিন।
ভাবতেছি আজ সন্ধ্যায় ঢাকা চলে যাব। কাউকে জানাইনি কিছু, এমনকি নীলাও জানে না। এই কয়দিন আফরিনকে আর বিরক্ত করিনি, সব কিছু চুপচাপ। আজ সকালে খাওয়ার টেবিলে সবাই যখন উপস্থিত হলো তখন কথাটা বলেই ফেললাম, আব্বু আমাকে ঢাকা যেতে হবে। আব্বু অবাক হয়ে বলল, কেন? আমি বললাম, আমার ছুটি শেষ, তাই যেতে হবে। আব্বু বলল, কিন্তু আরও কয়েকদিন তো বাকি ছিল। আমি বললাম, হ্যাঁ কিন্তু জরুরি কাজ পড়ে গেছে, তাই যেতে হবে। আব্বু বলল, আমি ভাবছিলাম তুই আমার জায়গায় নিজে কাজ করবি। আমি বললাম, আব্বু ভাইয়া আছে না, ভাইয়া করবে, আমাকে যেতে হবে। আব্বু বলল, আচ্ছা যা, আমি আর কি বলবো। তা বৌমাকে নিয়ে যাবি নাকি রেখে যাবি? আমি বললাম, নিয়েই যাব ভাবছি। এখন তোমরা যা বলবা সেটাই হবে। আব্বু বলল, নিয়ে যাওয়াটাই ভালো হবে। তুই ওখানে একা থাকবি আর নীলাও তো একাই থাকবে, এর চাইতে ভালো নিয়েই যা। ঠিক আছে আব্বু। পাশ থেকে অথই জিজ্ঞেস করলো, কবে যাবি ভাইয়া? আমি বললাম, এই তো আজকে সন্ধ্যায়। ও। লক্ষ্য করলাম নীলা আর আফরিন দুজনে আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। নীলা তো জানেই না এসব, অবাক হওয়ারই কথা। তবে আফরিন কি ভাবতেছে সেটাও আমি জানি। ও ভাবতেছে ছেলেটাকে একবার বললাম এতেই মেনে নিল সব। আসলে আমি এমনই, সেই প্রথম থেকে আফরিনের অন্যায় আবদারগুলো বাদে সব কথাই আমি রেখেছি। আজ এটাও রাখলাম। সন্ধ্যা হলেই ফিরে যাব ঢাকা, রেখে যাব সব স্মৃতি। খাওয়া শেষ করে রুমে আসতে নীলা বলে উঠল, আমরা কেন যাব? এখানেই তো ভালো, সবাই আছে, কত মজা হয় সবার সাথে থাকতে। আমি নীলার হাত ধরে একটা চুমু খেয়ে বললাম, নীলা আমাদের ঢাকা যাওয়াটা খুব জরুরি, তুমি না করো না প্লিজ। নীলা বলল, ঠিক আছে, সব আপনার ইচ্ছে। আফরিনের সাথে সারাদিন আর দেখা হয়নি, আর হয়তো কথাও হবে না। সন্ধ্যা হয়ে গেছে, সব কিছু গুছিয়ে নিয়েছি, এবার রওনা দিতে হবে। আফরিনকে দেখলাম দরজার সামনে দাঁড়িয়ে আছে। আজই শেষ হতে চলেছে আফরিন নামক কালো অধ্যায়টা। আফরিনের চোখে জল, সবার সামনে লুকিয়ে রাখার চেষ্টা করছে, কিন্তু আমি তার সব কিছু বুঝতে পারি আজও। তার চোখের কোণে জলটা কেউ ধরতে না পারলেও আমি ঠিকই পেরেছি। কোনো এক কারণে আমার হৃদয়টা আজ ক্ষত বিক্ষত। পরাজিত সৈনিকের মতো আমিও যে আত্মসমর্পণ করে নিয়েছি। আজ হঠাৎ মনে হচ্ছে হয়তো আফরিনকে বিয়ে করলেই পারতাম। মেয়েটা তো আমাকে ভালোবাসতো খুব। গাড়ি ছেড়ে দিছে, চোখের সামনের মানুষগুলো আস্তে আস্তে দূরে চলে যাচ্ছে, অস্পষ্ট হয়ে উঠছে সব কিছু। নীলা আমার কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করে আছে। মেয়েটার নিষ্পাপ ভালোবাসার জন্যই তো আফরিন নামক কালো অধ্যায়টা মুছে গেল। সত্যি আজ শেষ হয়ে গেল আফরিন নামের কালো অধ্যায়টা, এক্স নামক কালো ছায়াটা। আর কালো করতে পারবে না আমার জীবন। তবুও সে ছিল, আছে, থাকবে। হয়তো মনের একটা কোণে অযত্নে থেকে যাবে, পরিষ্কার করা হবে না, তবুও থেকে যাবে। কারণ এক্সদের কখনো ভোলা যায় না, ভুলে থাকার অভিনয় করা যায় মাত্র। আর সেই অভিনয়ে আমরা বেশ দক্ষ। যাক, এতদিন আফরিনের ভালোবাসা নীলাকে তেমন আদর করতে পারিনি। আজ থেকে নীলাকে ভালোবাসা দিয়ে আফরিন নামের চিহ্ন আস্তে আস্তে মুছে দিব। আর হ্যাঁ, ভিডিওতে লাইক দিয়ে আইডিতে ফলো করতে ভুলবেন না। যাক, অবশেষে ঢাকায় পৌঁছে গেলাম। নীলা ডাক দিল, এই যে সানবি। হ্যাঁ বলো। নীলা বলল, আজ দেখব তোমার কোমরের জোর। আমি বললাম, জোর মানে? ও বলল, বোঝো না, দুধু খাও, দেখাচ্ছি মজা। এই বলে নীলা আমাকে ধাক্কা দিয়ে খাটের উপরে ফেলে দিল। আমায় খাটের উপরে ফেলে দিয়ে চাপ দিয়ে ধরলো। আমি বললাম, এই কি করছো? ও বলল, দেখো না কি করছি। কি? নীলা বলল, আজকে তোমায় এত আদর করব, এত আদর করব যে কোনো কমতি রাখবো না। আমি বললাম, ও আচ্ছা তাই। ও বলল, হুম। এই বলে আরো জোরে চেপে ধরলো আমায়। আমার ঠোঁটে চুমু খেলো, মুখেও চুমু খেলো, আরো কত জায়গায় যে চুমু খেলো। দূর, আর নিজেকে কন্ট্রোল করতে পারিনি। এসবের পর কি আর নিজেকে কন্ট্রোল করা যায় বলেন? তারপর আর কি, আমারও পুরো শরীর গরম হয়ে গেল। আমিও নিচ থেকে উঠে নীলাকে জোরে চেপে ধরলাম। এতক্ষণ নীলা উপরে ছিল আর আমি নিচে ছিলাম। এখন আমি উপরে আর নীলা নিচে। নীলা বলল, এই কি করছো? আমি বললাম, তুমি যেটা করছো ওইটাই করছি। নীলা লজ্জায় লাল হয়ে গেল। এবার আমিও চুমু খাওয়া শুরু করলাম। এভাবে চুমু খাওয়ার আইটেম শেষ করে চলে গেলাম অন্য জগতে। সারা রাত ঘুমাইনি, এভাবে পার করে দিলাম। তারপর এভাবে আস্তে আস্তে আফরিন নামের কালো ছায়াটাকে নীলার ভালোবাসায় মুছতে শুরু করলাম।
আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, অবশ্যই ভিডিওতে বেশি বেশি কপি লিঙ্ক করে দিন। আইডিটা ফ্রিজ হয়ে আছে, লাইক ভিউ না আসলে ভিডিও বানাতে তেমন ইচ্ছে করে না। যাই হোক, নেক্সট গল্প খুব শীঘ্রই আসছে, ততক্ষণ আইডিতে ফলো দিয়ে পাশে থাকুন। লাভ ইউ অল।